যেই মাঠে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে শ্রীলঙ্কা হারিয়েছে, যেই মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করেছেন 52 বলে নিশাঙ্কা, যেই মাঠে ওমানকে 100-র বেশি রানে শ্রীলঙ্কা হারিয়েছে, যেই মাঠে ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া, এবং ইংল্যান্ড শ্রীলঙ্কার যে সিরিজটা হয়েছে সেখানেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে, সেখানে 146 রান করা কি খুব বড় বিষয়? সেই রান কি করা যাবে না? দেখুন, এমন একটা প্রশ্ন করলে আপনি বলবেন ভাই এটা তো খুবই সহজ করা এই রানটা, কিন্তু এমনটা হয়নি। ইংল্যান্ড তাদের এক্সপিরিয়েন্স দেখিয়ে দিয়েছে, বোলিং এক্সপিরিয়েন্স, মাঠে ক্যাপ্টেনের এক্সপিরিয়েন্স, এবং সেজন্যই ম্যাচটা তারা বড় ব্যবধানে জিতেছে। হ্যাঁ, সুপার 8-এর ম্যাচে তারা জিতে এগিয়ে গেছে, যখন তারা ব্যাট করতে নেমেছে ভালো করেনি, কিন্তু বোলিংয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বোলিংয়ে ক্যাপ্টেন বড় একটা ঝুঁকি নিয়েছিলেন বা রিস্ক নিয়েছিলেন, সেটা কাজে লেগেছে, এবং সেই কাজে লাগা থেকেই কিন্তু তারা ম্যাচটা বড় ব্যবধানে জিতেছে, যদিও তারা মাত্র 146 রান করেছে। দেখুন, এই ম্যাচের আগে বেশ কিছু ইস্যু সামনে আসতে পারে, যেটা শুরুতে বললাম যে কোন কোন ম্যাচ হয়েছে, কিন্তু এই ইংল্যান্ড আর শ্রীলঙ্কা ম্যাচের আগে একটা বিষয় খুব আলোচনা হচ্ছিল যে এখানে তো একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এই গ্রুপের, তার মানে এই ম্যাচে যারা জিতবে তারা অনেক বড় একটা লাফ দেবে সুপার 8 থেকে সেমির পথে। রান রেটটাও একটা বিষয়। তখন যখন 146 করতে হবে, কথা আসছিল, কমেন্টেটররা বলছিলেন এবং বিভিন্ন জায়গায় কমেন্টে আসছিল যে শ্রীলঙ্কা চাইবে দ্রুত ম্যাচটা শেষ করতে, তাহলে তাদের রান রেটটা এগিয়ে থাকবে, ম্যাচ জয় পাচ্ছে, দর্শকদের মধ্যেও সেটা বোঝা যাচ্ছিল যে তারা জিততে যাচ্ছে, তাদের আগ্রহ উচ্ছ্বাস ছিল। কিন্তু তাড়াহুড়ো করতে গেছে, মানে তাড়াহুড়ো করতে গেছে এক কথায়। আপনি যদি দেখেন যে সেখানে নিশাঙ্কা ভালো শুরু পাচ্ছিলেন, দুটো 4 পেয়েছেন, পরে আবারও একটা শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। আপনার দরকার নেই তো এই শটগুলো, সেই শটগুলো কিন্তু করেছেন, এবং এখানে বড় একটা টার্নিং পয়েন্ট আছে, একটা টার্নিং পয়েন্ট, সেই একটা মোড় ইংল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে, যেখানে বোলারেরও কাজ, সেখানে ক্যাপ্টেনেরও একটা বড় কাজ আছে। শুরু থেকে আসা যাক, যে যখন ইংল্যান্ড আগে ব্যাট করতে নামলো তাদের কেউই কিন্তু ভালোভাবে টিকতে পারেনি। সল্ট শুধুমাত্র 40 বলে 62 রান না করলে তারা আসলে এই রানটা করতে পারতো না, কারণ তাদের টপ অর্ডার একবারে কলাপস করেছিল, কারণ বাটলার 7, বেথেল 3, বেন্টন 6, এবং ক্যাপ্টেন ব্রুক করেছেন 14 রান, কারান করেছেন 11 রান, উইল জ্যাক্স করেছেন 21 রান। এই যে 62 এবং এত লম্বা লাইনের পর 21 রান করেছেন উইল জ্যাক্স, যে কারণেই টেনে টুনে 146 কিন্তু ইংল্যান্ড করতে পেরেছিল। এক কথায় দারুণ বল করেছে, মানে দারুণ বল করেছে শ্রীলঙ্কা। তারা 5টা বোলার ইউজ করেছে, মাধুশঙ্কাও আউটস্ট্যান্ডিং ছিলেন সেখানে, থিকসানা আউটস্ট্যান্ডিং ছিলেন, এবং ভিলা লাগে 3টে উইকেট নিয়েছেন 26 রান দিয়ে। এই 3 জনের বোলিংয়েই কিন্তু আমার মনে হয়, আমার নয়, যারা ম্যাচ দেখেছে তারাই বলবেন যে ইংল্যান্ড মাত্র 146 রানে অল আউট হয়ে গেছে। অল আউট মানে থেমে গেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই রান চেস করতে যখন নেমেছে, দেখুন ইংল্যান্ড এর আগে মানে টানা 12টা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলো, এই ম্যাচ সহ এর আগে 11টা জিতেছে এই মাঠেই। এর আগে যে সিরিজটা হয়েছে, এই যে 30, 1 এবং 3 তারিখের 3টে ম্যাচ হয়েছে, সেখানেও ইংল্যান্ড 3টে ম্যাচই জিতেছে। সেই অভিজ্ঞতা তো আছে, সেই অভিজ্ঞতা আছে, এবং এই ম্যাচে যখন থিকসানা ভালো করছেন, ভিলালাগে ভালো করছেন, তখন কি করবেন? স্পিনার দিবেন না? এখানেই টার্নিং পয়েন্ট। ক্যাপ্টেন এটা বুঝে উইল জ্যাক্সকে নিয়ে এসেছেন, যিনি মাত্র 12টা ইনিংসে বল করেছেন এর আগে, মাত্র 9টা উইকেট ছিল। সেই উইল জ্যাক্স কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। পাওয়ার প্লেতে আর্চার এবং উইল জ্যাক্স দুজন বল করেছেন, এক সাইড থেকে মানে গতি, আর এক সাইড থেকে স্পিন, উইকেটের সহযোগিতা, এবং দুইজন 5টা উইকেট নিয়ে গেছেন। পাওয়ার প্লেতে 34 রান, 5 উইকেট, ম্যাচ ওখানেই শেষ। এই যে টার্নিং পয়েন্ট বললাম, উইল জ্যাক্স এবং ব্রুকের সেই সিদ্ধান্ত নেওয়া, মানে পাওয়ার প্লেতে আপনি এমন একজন স্পিনারকে নিয়ে আসছেন, আপনি কিন্তু আদিল রশিদকে নিয়ে আসছেন না, যে আদিল রশিদ এত এক্সপিরিয়েন্স, ইংল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টি-20-তে, তার হিস্ট্রিতে তো তাকেই আগে দেওয়ার কথা, এবং পাওয়ার প্লের মধ্যে অনেকবার বল করেছেন, 10 ওভারের মধ্যে অনেকবার বল করেছেন, তাকে দেওয়া হয়নি, মাথা খাটিয়ে উইল জ্যাক্সকে দেওয়া হয়েছে, এবং দারুণ বল করেছেন, এবং সেখানেই কিন্তু শ্রীলঙ্কা হেরে গেছে। এবং শ্রীলঙ্কার সবচেয়ে ভুল হয়েছে যে ক্যাপ্টেনও বলেছেন যে অনেক বেশি রাশ শট খেলেছে, অনেক বেশি রাশ শট খেলেছে, কারণ আপনি যদি একটা যাচ্ছে উইকেট, 2টা যাচ্ছে উইকেট, তখন যদি আপনি দ্রুত খেলা শেষ করতে হবে, অথবা ম্যাচ জিতেই যাচ্ছি আমরা, 2টা উইকেট গেলে সমস্যা নেই, এই মেন্টালিটি নিয়ে যখন খেলেছেন তখন কিন্তু প্রেশারটা বেড়েছে, উইকেট গেছে, প্রেশার বেড়েছে, তখন 3টে উইকেট গেছে, তখন তারা বুঝতে পেরেছে আসলে ম্যাচটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এরপর ইংল্যান্ড সেই চাপটা দিয়েছে, প্রেশারটা দিয়েছে, এবং সেই জন্যই ম্যাচটা কিন্তু তারা বড় ব্যবধানে
জিতেছে, মানে 146 করে 51 রানে জেতা, এর তো হিউজ একটা জয়। এবং ওয়ার্ল্ড কাপে এটা সর্বনিম্ন রান, যে মাত্র 95 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা, এটা ওয়ার্ল্ড কাপে তাদের সবচেয়ে কম রান। এই রান তারা আশা করেনি, কোনোভাবেই উইকেটটা চেঞ্জ হয়ে গেল কিনা সেটা হয়তো চিন্তা করছে, কারণ আগের যে 8-9টা ম্যাচের হিস্ট্রি সেখানে বলে 150 রান করা কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এখন বিষয়টা হচ্ছে যে এই ম্যাচ শুরুর আগে একটা আলোচনা ছিল দুই দলের সেরা ফর্মে নেই। শ্রীলঙ্কা 14 সালে বিশ্বকাপ জিতেছে, ইংল্যান্ড এর আগে বিশ্বকাপ জিতেছে সেটা 2021 সালে। ইংল্যান্ড 21 সালের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকবারই ফেভারিট, কিন্তু এইবার যখন গ্রুপ পর্ব শুরু করেছে বা গ্রুপ পর্বের আগে ইংল্যান্ডকে কেউই ওইভাবে ধরেনি, কারণ তাদের ধারাবাহিকতা ছিল না। মানে এখনও এই যে বাটলার খারাপ করছে, বেহাল খারাপ করছে, তারা কিন্তু দ্রুত মানে ধারাবাহিক রান করছেন না। অনেকেই বলছেন যে বাটলারকে বাদ দিয়ে ডাকেটকে নেওয়া উচিত ছিল, এই আলোচনাগুলো এখন এসে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ওমানকে হারিয়েছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে, হারানোর পর তারা যেভাবে হেরেছে জিম্বাবুয়ের কাছে, তখন কিন্তু দুর্বলতা বের হয়ে এসেছে। দুই দলেরই বেস্ট একটা ফর্মে ফেরা, বেস্ট একটা টাচে ফেরা খুব দরকার ছিল। সেখানে যেভাবে হারলো শ্রীলঙ্কা, তাতে মনে হয় তাদের ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কারণ এইভাবে হেরে যাওয়া, মাত্র 95 অল আউট হয়ে যাওয়া, 146 করে সেটাকে চেস করতে না পারার ধাক্কাটা আরও অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, ইংল্যান্ড যে টাচে ছিল না, তারা সেই টাচটা পেয়ে গেল, তবে ব্যাটিংয়ের কনসার্নটা থেকেই গেল। আপনার কি মনে হয় যে এই গ্রুপ থেকে বাকি ম্যাচগুলো কেমন হবে? এবং ওই যে রান রেটে এগিয়ে থাকে, একটা ম্যাচ পরে দেখতে হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের, এই গ্রুপের খেলাগুলো জমবে কিনা? ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।